কার্যকর রহস্য ও চ্যালেঞ্জ নিয়ে নির্মিত। হ্যালো লিসেনার, ভয়ের জগতে সবাইকে স্বাগতম। আর কণ্ঠে আছে আমি ইফতি। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। অনেকে গ্রাম বাংলার মাছ ধরা কেন্দ্রিক গল্প শুনতে চান, তাই সেরকম একটা চমৎকার গল্প নিয়ে হাজির হলাম। আজকে একটা না, দুইটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্প দুইটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি গল্প। জানিস না তে, আমি দেখলাম নদীর পাড়ের ওই গাছের ডালে বসে গান করছে সেই পরীটা। দাদুর মুখে কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, কি বলো, তুমি সত্যি পরী দেখেছ? তুমি কি শুধু পরীকে দেখেছ, কথা বলনি? আমার কথার জবাবে দাদু বললেন, বলতে পারিনি, বলার আগে পরীটা বাতাসে মিশে গেছে। ও আচ্ছা দাদু, তুমি তো রোজ রাতে নদীতে মাছ ধরতে যাও, নানান রকম অভিজ্ঞতা আছে তোমার। তুমি কখনোই সব জিনপুরি দেখলে ভয় পাও না? আমার কথায় দাদু বললেন, না, এরকম ঘটনা সব জেলেদের সাথে টুকটাক হয়। আমরা যারা মাছ ধরি তারা বেশিরভাগ সময় পিশাচ জিনের পাল্লায় পড়ি। কিন্তু গতকাল রাতে নদীর পাড়ের ওই গাছের পরীকে দেখতে পারবো ভাবিনি। আমি অন্য সব রাতের মতো নদীতে মাছ ধরছিলাম, হঠাৎ আমার কানে একটা সুন্দর মিষ্টি সুর ভেসে আসে। আমি এরকম মিষ্টি কণ্ঠ কখনো শুনিনি। কেউ যেন মিষ্টি কণ্ঠে গান করছে। আমি এরকম মধুর সুর শুনে আশেপাশে তাকাই, কিন্তু কোথাও কাউকে দেখতে পারিনি। আশেপাশে কাউকে না দেখে একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখি নদীর পাড়ের গাছের ডালে বসে আছে সুন্দরী এক পরী। চাঁদের আলোতে পরীর শরীর ঝলমল করছিল। আমি পরীটাকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলি, ঠিকই তুমি। আমার কণ্ঠ শুনে পরীটা সেখান থেকে বাতাসে মিশে যায়। পরীটা চলে যাওয়ায় আমি সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করিও আবার আসবে কিনা, কিন্তু সেই পরী আর আসে না। পরীটা না আসায় আমি মাছ ধরে বাড়িতে চলে আসি। দাদুর কথায় আমি মুচকে এসে বললাম, আরে পরীটা তোমাকে ছাকা দিয়ে গেল দাদু। এরপর কখনো দেখা হলে পরীকে বলো তুমি ওকে ভালোবাসো, বিয়ে করতে চাও। আমার কথায় দাদু হেসে বললেন, আমার জন্য তো দাদি আছে, আমার একটাই হবে, ওসব পরীটরি লাগবে না। এই বলে দাদু বললেন, আমার একটু ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। তুই তোর দাদিকে জিজ্ঞাসা করে বাজারে যা, বাজারে গিয়ে কি কি লাগবে বাজার করে নিয়ে আয়। দাদুর কথায় আমি আর কথা না বাড়িয়ে দাদির কাছে গিয়ে জিজ্ঞাসা করে চলে গেলাম বাজারে। এদিকে কথা মতো দাদু ঘুমিয়ে গেলেন। সেদিন রাতে আমি ঘরে শুয়েছিলাম। তখন দাদু বললেন, নিশাদ, আমি মাছ ধরতে গেলাম, তুই কি যাবি আমার সাথে? গেলে চল, তোকে ওই পরীর সাথে বিয়ে করিয়ে দেব। দাদুর কথায় আমি ঘর থেকে বললাম, আমার লাগবে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমি করো গিয়ে। কথাটা বলে দাদুকে বললাম, সাবধানে যেও দাদু। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে। এই বলে রোজ রাতের মতো নদীতে মাছ ধরতে চলে গেলেন দাদু। আমার দাদু সহ গ্রামের অনেকেই রাতে মাছ ধরেন নদীতে। সবার মাছ ধরার জন্য আলাদা আলাদা নৌকা আছেন। তো দাদু হাঁটতে হাঁটতে ওনার নৌকার কাছে গিয়ে নৌকাটা নিয়ে মাছ ধরার জন্য নদীর একটা দিকে চলে যায়। ওইদিকে যাওয়ার পর জাল ফেলে নদীতে, কিন্তু সেরকম মাছ পান না। দাদু ওদিকে মাছ না পেয়ে নদীর অন্যদিকে, যেদিকে জঙ্গল, ওদিকে চলে যায়। সেদিকে গিয়ে জাল ফেলতে থাকে। ওদিকে মোটামুটি ভালোই মাছ পাচ্ছিলেন। দাদু মাছ ধরছেন আর সামনের দিকে যাচ্ছেন। এভাবে বেশ কিছু তো যাবার পর দাদু বলে ওঠেন, আরে আমি তো আজ অন্য দিনের থেকে দূরে চলে আসছি। কথাটা বলে আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশেও মেঘ করেছে। আকাশে মেঘ দেখে দাদু ভাবেন আর বেশিক্ষণ থাকবে না, দাদু একবার জাল ফেলে চলে যাবে বাড়িতে। এই ভেবে দাদু জাল ফেলেন। দাদু জাল ফেলার পর একটা আওয়াজ পান। দাদুর মনে হতে থাকে আশেপাশে কেউ আছে। এই ভেবে দাদু এদিক সেদিক তাকাতে দেখেন তার নৌকায় বসে আছে সুন্দরী একজন মহিলা। সুন্দরী মহিলাকে দেখে দাদু বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কে আপনি? এই রাতের বেলা নৌকায় বসে আছেন? আশেপাশে তো নদী ছাড়া কোনো বাড়িঘর নেই। দাদুর কথায় সেই সুন্দরী মহিলা বলেন, আমি তো বাড়িঘরে থাকি না, আমার ওসবের প্রয়োজন নেই। এই রাতের বেলা তোমার নৌকায় হুট করে কোনো মানুষ নিশ্চয়ই আসতে যাবে না, তাই না? আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আমি সেই পরী যাকে তুমি গতকাল রাতে দেখেছিলাম গাছের ডালে বসে গান করতে। আসলে আমি ভাবতে পারিনি তুমি আমাকে দেখে ফেলবে। গতকাল রাতে তুমি আমাকে দেখায় ভাবলাম তোমার সাথে কথা বলি। তুমি আবার ভয় পেয়েও যেও না। পরীর এরকম কথায় দাদু বললেন, একটু একটু তো ভয় করবে, তাই না? আপনি একটা পরী। আচ্ছা, আপনি কি আশেপাশে থাকেন? দাদুর কথায় পরী বললেন, হ্যাঁ,
গতকাল আমাকে যে গাছটাতে গান করতে দেখেছো আমি ওখানেই থাকি। আমি কিন্তু তোমাকে প্রায় সময় দেখি মাছ ধরতে আসো। তুমি রোজ রাতে আসো কি মাছ ধরতে? তখন দাদু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, এটা এখন আমার পেশা। আমি রাত্রেবেলা মাছ ধরে কিছুটা বিক্রি করে আবার খাবার জন্য কিছুটা রেখে দিই। দাদুর কথায় পুরি বলেন, তাই তো, ভালো তো। আচ্ছা, তুমি মাছ ধরো আমি বসে বসে দেখি, আর তোমার মাছ রাখার ব্যাগটা আমার কাছে নিয়ে আসো তো দেখি কীরকম মাছ পেয়েছো। পুরীর কথায় দাদু মাছের ব্যাগটা পুরীর কাছে রেখে আবার নৌকায় ওই কোণায় চলে গেলেন। সেখানে গিয়ে জাল হাতে নিলেন। এদিকে পুরী ব্যাগে থাকা মাছগুলো দেখে বললেন, খুব সুন্দর মাছ। পুরীর এরকম কথায় দাদু মুচকে এসে জাল ফেলতে লাগলেন আর মাছ ধরতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ পর একবার দাদু জাল ফেলে তুলতে যাবেন, এমন সময় উনি একটা আওয়াজ পান। মনে হচ্ছে চপচপ করে কেউ কিছু একটা খাচ্ছে। এরকম আওয়াজ পেয়ে দাদু পুরীর দিকে তাকিয়ে দেখেন পুরী উল্টো দিকে হয়ে কি যেন করছে। পুরীকে উল্টো দিকে হয়ে কিছু করতে দেখে দাদু ভাবেন, আরে পুরী ওদিকে হয়ে কি করছে? এই ভেবে দাদু জালটা রেখে বলেন, আপনি ওদিকে হয়ে কি করছেন? কিন্তু পুরী দাদুর কথার কোনো উত্তর দেন না। পুরী উত্তর না দেয়ায় দাদু এক পা দুই পা করে পুরীর দিকে এগিয়ে গিয়ে পুরীকে স্পর্শ করবে এমন সময় পুরী দাদুর দিকে ঘুরে তাকায়। আর তখনই দাদু দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। দাদু দেখে এতক্ষণ যাকে সুন্দরী পরী মনে করেছিলেন, এ আসলে কোনো পরী না, এ একটা পিশাচিনী, যে কিনা কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই পিশাচিনী দাদুর দিকে তার রক্তমাখা মুখে ভয়ঙ্কর রূপে তাকে একটা হাসি দেন। পিশাচিনীর এমন হাসি দেখে দাদু দেরি না করে নৌকার বৈঠাটা দিয়ে সজোরে পিশাচিনীকে আঘাত করে। পিশাচিনীকে আঘাত করার সাথে সাথে ও একটা চিৎকার দিয়ে পানিতে লাফ দেন আর ভ্যানিশ হয়ে যায়। পিশাচিনী পানিতে লাফ দেওয়ার পর দাদু মনে মনে বলে ওঠেন, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, দ্রুত বাড়ির দিকে যেতে হবে, নইলে পরিরূপী এই পিশাচিনী কোনোভাবেই পিছু ছাড়বে না। কথাটা বলে দাদু দ্রুত সেখান থেকে বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় দাদু দেখেন তার নৌকার পিছু পিছু কেউ আসছে, পানিতে ঘুরপাক খেতে খেতে এগিয়ে আসছে দাদুর দিকে। এরকম অবস্থা দেখে দাদু বুঝতে পারেন সেই পিশাচিনী দাদুর পেছনে লেগে গেছে। আশেপাশে তখন কোনো জেলেও ছিল না যে দাদু তাকে ডাকবেন। আকাশটা খুব খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দাদু দ্রুত নৌকা বাইয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় অদৃশ্যভাবে একটা ভয়ঙ্কর কণ্ঠ দাদুকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তুই আমাকে আঘাত করলি, আমাকে আঘাত করার শাস্তি তুই পাবি, তোকে আজ এখানেই মেরে ফেলবো। এরকম একটা কথা শোনার পর দাদু খেয়াল করে তার নৌকা হঠাৎ ভারী হয়ে গেল। দাদু অনেক শক্তি দিয়ে নৌকার সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় হঠাৎ নৌকাটা একদমই থেমে যায়। নৌকাটা থেমে যাবার পর পানির নিচের থেকে কালো কালো হাত নৌকার উপরে ওঠে আর নৌকাটাকে ডুবে দেওয়ার চেষ্টা করে। এরকম অবস্থা দেখে দাদু ভাবেন, যা হবার হবে, এই পিশাচিনীর মোকাবেলা করতে হবে। কথাটা ভেবে দাদু সেই কালো হাতগুলোকে আঘাত করতে থাকে। দাদুর আঘাতে সেই কালো হাতগুলো নৌকা ছেড়ে দিয়ে পানির নিচে চলে যায়। হাতগুলো নৌকা ছেড়ে দেওয়ায় দাদু আবারও দ্রুত আমাদের নৌকার ঘাটের দিকে আসতে থাকে। এভাবে দ্রুত দাদু ঘাটের কাছাকাছি আসবে এমন সময় দাদু নৌকার সামনে পানির উপরে এসে দাঁড়ায় সেই পিশাচিনী। সেই পিশাচিনী নৌকার সামনে এসে হঠাৎ করে পানিতে ডুব দেন আর বিশাল একটা ঢেউয়ের সৃষ্টি করে। দাদু নৌকাটা একদম লন্ডভন্ড করে দেন। দাদু নৌকা লন্ডভন্ড হয়ে পানিতে ডুবে যাওয়ার যায়। দ্রুত দাদু সাঁতার কেটে পাড়ে আসার চেষ্টা করেন। ঠিক তখনই পানির নিচ থেকে সেই পিশাচিনী দাদুর পা টেনে ধরেন। পিশাচিনী দাদুর পা টেনে ধরায় দাদু ডুবে যেতে থাকেন আর ভেসে ওঠেন। দাদু তখন আল্লাহ নাম নিতে নিতে থাকেন আর চিৎকার করতে থাকেন। ওইদিকে আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ দাদির ডাকে আমার ঘুম ভেঙে যাওয়ায় দাদি বলেন, নিশাদ, আজ তো অনেক রাত হয়ে গেল, তোর দাদু তো এখনো বাড়িতে আসলো না, আকাশটা খারাপ, বৃষ্টি পড়ছে, তুই একটু এগিয়ে গিয়ে দেখ তো। দাদির কথা আমি ভাবলাম, ঠিকই তো, দাদু তো মাছ ধরতে গিয়ে এত দেরি করে না কখনো। এই ভেবে লাইট নিয়ে সোজা চলে আসি নদীর ঘাটে। আমি ওখানে এসে লাইট মারতে দেখি দাদু একবার ডুব দিচ্ছে আবার ভাসছে। আমাকে দেখে দাদু চিৎকার দিলে আমি এক লাফে নদীতে আমি আর দাদুর হাত ধরে টেনে উপরে তুলি। আমি দাদুকে উপরে তোলার পর দাদু হাঁসফাঁস করতে থাকে। তখন আমি দাদুকে ধরে বলি, দাদু, তোমার কি হয়েছে, এরকম করছো কেন? আমার কথায় দাদু হাঁপাতে হাঁপাতে বলেন, আমাকে নিয়ে বাড়িতে চল, এখান থেকে বাড়িতে চল তাড়াতাড়ি। দাদুর কথায় আমি আর কিছু জিজ্ঞাসা না করে দাদুকে ধরে বাড়ির দিকে যেতে লাগলাম। তখন পেছন থেকে কেউ একজন বলে উঠলেন, আজকে বেঁচে গেলি, তবে তোকে আমি ছাড়বো না। এরকম কথা শুনে আমি পেছনে তাকাতে গেলে দাদু বললেন, পেছনে তাকাবি না,
সোজা বাড়িতে চল। দাদুর কথা আমি পেছনে না তাকিয়ে ওনাকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে আসার পর দাদিকে ডাকলাম। তখন দাদু বেশ কিছুক্ষণ দম নিয়ে আমাদের সব ঘটনা খুলে বললেন। সব শুনে আমিও দাদি তো অনেক ভয় পেয়ে গেলাম। আল্লাহর রহমতে সেই পিশাচিনীর হাত থেকে আজকের মতো বেঁচে গেছি। এরপর দাদু গোসল করে ঘরে আসেন আর ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে দাদুর শরীরে অনেক জ্বর আসে। গত রাতে ভয় পাবার কারণে হয়তো জ্বর আসছে এই ভেবে আমি দাদুকে ঔষধ এনে খেতে বলি, কিন্তু এতে কোনো লাভ হয় না। সেদিন সারাদিন কেটে গেলে দাদুর জ্বর কমে না, যদি একটু কমে আবার বাড়ে। জ্বরের মধ্য দিয়ে দিনটা কেটে রাত হয়। রাত হওয়ায় দাদু কীরকম করতে থাকে। দাদুকে দেখে মনে হয় ওনার শরীরে কেউ প্রবেশ করে। দাদুর শরীরে কেউ প্রবেশ করায় দাদু চমকে ওঠেন আর কীরকম আচরণ করেন। দাদুর এরকম ঘটনা দেখে আমি বুঝতে পারি বিষয়টা স্বাভাবিক না। এই দেখে রাতের বেলায় আমাদের গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনি। ইমাম সাহেব বেশ বুজুর্গ একজন ব্যক্তি, ওনার অনেক আমল জানা, জিনভূত ছাড়াতেও পারেন। ইমাম সাহেবকে নিয়ে আসার পর উনি দাদুকে দেখে বলেন ওনার শরীরে এক পিশাচিনী ভর করেছেন। এরপর ইমাম সাহেব দাদুর কোণে আঙ্গুল চেপে ধরে বললেন, কে তুই? তুই এনার শরীরে ভর করেছিস কেন? তখন দাদুর শরীর থেকে মহিলাদের ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠেন, ও গতকাল মাছ ধরার সময় আমাকে আঘাত করলো কেন? ও আমাকে আঘাত করেছে, আমি ওকে ছাড়বো না, ওকে আমি নিয়েই যাব। সেই পিশাচিনীর কথা ইমাম সাহেব বলেন, বললে কি হয় নাকি? তুই কেন এই বেচারার মাছ খেতে গিয়েছিলি? উনি কষ্ট করে মাছ ধরে বিক্রি করে সংসার চালায়, তুই সেই মাছ খেলে উনি কি তোকে ছেড়ে দিবে? তখন সেই পিশাচিনী বলেন, ইমাম, আমি তোর কোনো কথার উত্তর দিতে চাই না। আমি ওর মাছ খেয়েছি বলি কি আঘাত করতে হবে? ও আমাকে আঘাত করেছে, আমি ওকে নিয়ে যাব আর ওই নদীতে চুবিয়ে মেরে ফেলবো। পিশাচিনীর কথা ইমাম সাহেব বললেন, বললেই হয়, পারলে ওনাকে নিয়ে গিয়ে দেখাতো। তোকে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে এনাকে চিরজীবনের জন্য ছেড়ে যাবি। যদি না যাস তাহলে তোকে এখনই বন্দি করব। কিন্তু সেই পিশাচিনী ইমাম হুজুরের কথা না শুনে ওনার সাথে তর্ক শুরু করেন। তখন ইমাম সাহেব ওনার জানা আমল দোয়া কালাম পড়ে দাদুর শরীরে ফু দেওয়ার সাথে সাথে দাদুর শরীর থেকে ওই পিশাচিনী বলেন, ইমাম সাহেব বন্ধ করুন এসব, ঠিক আছে, আমি আপনার কথা মতো ওকে ছেড়ে যাব, কোনো ঝামেলা করব না। আপনি কোনো ঝামেলা না করে আমার শর্তে রাজি হন। আমি ওকে ছেড়ে যাব, ওর জানের বিনিময়ে আমাকে একটা ছাগল দিতে হবে। ওর কথা ইমাম হুজুর আমার দিকে তাকালে আমি মাথা নাড়িয়ে বলি, ঠিক আছে। তখন ইমাম হুজুর সেই পিশাচিনীকে বলেন, ঠিক আছে, ছাগলটা কখন কোথায় রেখে আসতে হবে বল। তখন পিশাচিনী বলেন, আগামীকাল রাতে নদীর পাড়ের গাছে ছাগলটা বেঁধে রেখে আসলে হবে। ছাগলটা বেঁধে রেখে আসার সময় যেন পেছনে তাকানো না হয়। তখন ইমাম সাহেব বলেন, আচ্ছা, ছাগলটা রেখে আসার সময় কোনো সমস্যা হবে না তো? হুজুরের কথায় ও বলে, না, কোনো সমস্যা হবে না। পিশাচিনীর কথা ইমাম হুজুর ওকে মুক্ত যেতে দেন। এদিকে তার পরের দিন রাতে আমি একটা কালো খাসি ওই নদীর পাড়ের গাছে বেঁধে রেখে চলে আসি। এই ঘটনার পর থেকে দাদু ধীরে ধীরে আল্লাহর রহমতে সুস্থ হন। দাদুর সাথে আর কিছু ঘটে না। আমি এখন চলে যাচ্ছি অন্যরকম ভালো লাগার একটা রহস্যময় রোমান্টিক গল্প। গল্পটার নাম ভাবি যখন বউ। কিভাবে ভাবি নিজের বউ হয় সেই কাহিনী তুলে ধরা হয়েছে এই গল্পে। গল্পটা লিখেছেন মোহাম্মদ লাদেন। অনেক ধন্যবাদ লাদেন ভাইকে তার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তা দেরি করবো না, শুরু করছি ভাবি যখন বউ গল্পটি। আমি আমার চাচাতো বোনকে নিজে হাতে মারতে নদীতে নিয়ে যাচ্ছি। ওকে আমি পানিতে ডুবিয়ে মারবো। তার জন্য একটা দড়ি আর বড় একটা পাথর নিয়েছি। ওর গলায় পাথর বেঁধে নদীতে ফেলে দিব যাতে ও আর উপরে উঠতে না পারে। আর বিশেষ করে ও এমনি সাঁতার কাটতে পারে না। ওকে মারতে আমার আরও বেশি সুবিধা হবে। আমি আমার চাচাতো বোনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, কিন্তু আমাকে ধোঁকা দিয়েছে। ইদানিং ও আমার বড় ভাইয়ের সাথে বেশি কথা বলে। আমি যতটুকু অনুমান করতে পারছি আমার চাচাতো বোনের সাথে গোপনে আমার বড় ভাইয়ের সম্পর্ক আছে। এতদিন ধরে ওর সাথে আমার সম্পর্ক, এত ভালোবাসি ওকে আমি, এর পরেও ও কিভাবে আমার বড় ভাইয়ের সাথে প্রেম করে, এটা আমার সহ্য হচ্ছে না। এজন্য ওকে আমি আজকে মারতে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির সামনে বড় একটা নদী আছে, ওটা আবার সাগরের সাথে জড়িত আছে। এত ভালোবাসি ওকে আমি, আর ও আমাকে এভাবে ধোঁকা দিবে কখনো ভাবতে পারি নাই। আমি এসব চিন্তা করছি আর এর মাঝে আমার চাচাতো বোন আমার হাত ধরে বলল, কিও? আমার মেয়ের আব্বু, আজকে আমাকে নিয়ে নদীতে ঘুরতে যাচ্ছ, কাহিনী কি বলো তো? আমি আমার চাচাতো বোন মিতুর কথা শুনে বললাম, আরে কাহিনী আর কি হবে, আমি কি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবো না? দেখছি তো তোমার সাহস কেমন আছে। বাসা থেকে বলে আসছো আমি আমার বোনকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, এই না হলে সাহস, আবার গার্লফ্রেন্ড বলো।
দেখ, শাশুর কথা এখন বলবে না। স্বাস্থ্য অনেক আছে, কিন্তু দেখাই না। আমার কথা শুনে মিতু মুচকে একটা হাসি দিল, আর হাসি দিয়ে আমার হাত ধরে আমাকে কাছে নিয়ে বলল, প্রতিদিন রাত হলে আমি আমার রুমের দরজা খুলে রাখি। কই, আসিস না তো তুমি? মিতু, সব কিছু একটা সীমানা আছে, আর তুমি যা বলছো এটা শুধু বিয়ের পরে হয়, বিয়ের আগে এসব করা নিষেধ। আরে তুমি তো আমাকে বিয়ে করবে, তো কিছু হবে না। আমি প্রেগনেন্ট হলে তো আমার পেটে তোমারই বাচ্চা আসবে। মিতুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ইদানিং মিতু আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। এতদিন আমি ওর সাথে প্রেম করেছি, কিন্তু আগে কখনো ভুলেও এ কথা বলতো না। তবে বেশ কয়েকদিন ধরে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে, কিন্তু আমার এখানে ওকে একটু সন্দেহ বেশি হয়েছে। তবে আমি যদি মিথ্যা না হই, তাহলে মিতু আমার বড় ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, আর এর জন্যই ওকে আজকে আমি মারতে নিয়ে যাচ্ছি। আমি আগে থেকে এই সব কিছু রেডি করে রাখছি নৌকায়। এখান থেকে বেশ কিছুটা দূরে যাব আগে, পরে ওর চোখ বেঁধে দিয়ে বলবো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও চোখ বন্ধ করতে আমি আমার আসল কাজ শুরু করব, আর ওকে মেরে বাসায় যে আমার কি বলতে হবে তা আমি ভালো করেই জানি। সবকিছু আমি আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছি। মিতুকে নিয়ে নৌকায় উঠতেই মিতু বলল, আমি কি তার পাশে বসবো, যাতে তাকে জড়িয়ে ধরে নদীর পানি দেখতে পারি? মিতু আমার চাচাতো গার্লফ্রেন্ড হলে কি হবে, এরপরেও আমাকে তুই করে বলে, এই জন্য আর সাথে আমিও তুই করেই বলি। না, তারা দরকার নেই, তুই গিয়ে সামনে বস, আমি নৌকা চালাই। তুই তো জানিস আমি সাঁতার পারি না, তো আমি কি করব? আমি কি করব মানে? আমি তোর গার্লফ্রেন্ড, এই জন্য তুই আমাকে আগলে রাখবি। হঠাৎ করে যদি আমি পানিতে পড়ে যাই তো কি হবে? হ্যাঁ, আমার কিছু হয়ে গেলে তুই থাকতে পারবি বুঝি? তোর তো মারতেই আমি এখানে নিয়ে আসছি, তুই পানিতে পড়লে আমার আরও বেশি ভালো। আমার সাথে প্রেম করে আমাকে ধোকা দিস, এর ফল যে কতটা ভয়ঙ্কর হবে এটা তুই নিজেও জানিস না রে মিতু। কিরে, আস্তে করে কি বলিস? একটু জোরে বল না, যাতে আমি শুনতে পারি। কিছু না, তুই আমার সামনে বস। মিতু আমার কথা না শুনে আমার পাশে বসে বলল, আমি এখন তোর কোলে বসবো। কেন, তোর কোনো সমস্যা হবে কি? মিতু, আমরা নৌকা চালাতে অসুবিধা হবে, তো একটু সামনে বস না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে মিতু আমার থেকে একটু দূরে গিয়ে বসলো। আমি আমার নিজের মতো করে নৌকা চালাচ্ছি, আর মিতু কার সাথে যেন ফোনে হেসে হেসে মেসেজ করছে। মিতু, কার সাথে কথা বলিস? দে তো আমি একটু দেখি। মিতু আমার কথা শুনে ফোনটা বন্ধ করে বলল, এত দেখতে হবে না তোর, আর আমি তো আমার বান্ধবীর সাথে কথা বলছি, এটা আমার নিজের পার্সোনাল জিনিস। ইদানিং মিতু, তুই আমার থেকে অনেক কিছু লুকাস, কিন্তু আমি বুঝি না তুই আমার সাথে এমন করিস কেন। তুই কি আমাকে সন্দেহ করিস? আরে ধুর, তুই কিছু বলিস? তোরে ভালোবাসি আর তোরে সন্দেহ করবো কেন? বোকা মেয়ে। লাভ ইউ অনেক। লাভ ইউ টু বেবি। কিন্তু নৌকার মাঝে বড় একটা পাথর দেখা যাচ্ছে, এই পাথর আবার এখানে কেন? এটা দিয়েই তো তোরে মারবো, কিছুক্ষণ পর দেখতে পারবি আমি এই পাথর দিয়ে কী করি। আমার মুখের দিকে তাকিয়ে মিতু আমার ঠোঁট ধরে বলল, কি রে, মিনমিন করে কি বলিস? একটু জোরে বল যেন আমি শুনতে পারি। কিছু না, এখন চুপ করে বসে থাক। আর কত দূর যাবি? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। তুই আবার আমাকে এখানে নিয়ে আসলি ইয়া করার জন্য নয় তো? কি বলিস? আর ইয়েটা কি? আরে ওটাই যেটা স্বামী স্ত্রী করে। তবে আমি রাজি আছি, চল না। নৌকা থেকে লাথি মেরে নিজে ফেলে দেবো। আর তুই কি কারোর সাথে শারীরিক সম্পর্ক করিস নাকি? যেন মনে হচ্ছে এইসব সম্পর্ক তোর অনেক অভিজ্ঞতা আছে। আমার কথা শুনে মিতু একটু ঘাবড়ে গেল। ওর চোখে মুখে আমি একটু ভয়ের ছাপ দেখলাম। তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক, ওকে তো আমি ছাড়বো না। মিতু চোখ বন্ধ করে কি যেন একটা চিন্তা করলো, আর মুচকে একটা হাসি দিয়ে আমার মুখ কালো করে দিয়ে বলল, তুই আমাকে এই কথা বলতে পারলি? তুই জানিস তো আমি তোরে কতটা ভালোবাসি। তোরে ভালোবাসি দেখে তোরে আমি এই কথা বলেছি, অন্য কাউকে বলবো কেন আমি? তবে তুই আমাকে এই কথা বলবি কখনো আশা করি নাই। সরি মিতু, আমার ভুলে গেছে, আমি তো মজা করে বলেছি। সত্যি বললি তো? আরে বাবা সত্যি বলছি। তোর সাথে আমি মিথ্যা বলবো কেন? আচ্ছা, আর কত দূর যাবি? না, আর যাবো না, এখানে সব কাজ শেষ করে ফেলবো। কিসের কাজের কথা বললি? এখানে তো আমরা ঘুরতে আসছি। আরে ওটাই তো আমি বলছি। আচ্ছা তুই চোখ বন্ধ করতো, তোর জন্য আমি একটা সারপ্রাইজ আনছি। আমার কথা শুনে মিতু খুশি হয়ে বলল, সত্যি আমার জন্য সারপ্রাইজ আছে? কি দিবি আমাকে বল, নাকি আমাকে আবার প্রপোজ করবি? আরে তুই চোখ বন্ধ কর না আগে। মিতু আমার কথা শুনে চোখ বন্ধ করে নিল। তবে ও আমার আবার মাঝে মাঝে চোখ খুলে আমাকে দেখে আমি কি করছি। না, এভাবে হবে না। পরে মিতু সব কিছু জেনে যাবে, পরে কিছুই হবে না। এই জন্য আমি পকেট থেকে আমার রুমালটা বের করে ওর চোখ বেঁধে দিতে লাগলাম। মিতু আমার কাহিনী দেখে বলল, আর যাই করিস আমাকে ধরে রাখিস, আমি আবার সাঁতার জানি না, একবার নিচে পড়লে আমি কিন্তু উপরে উঠতে পারবো না। আমাকে বিশ্বাস করিস না তুই? বিশ্বাস করি বলেই তো তোরে নিয়ে আসছে এখানে, তো আমার উপর ভরসা রাখ, কিছু হবে না। আমি এই কথা বলে দড়িটা ধরে হাতে নিলাম।
পাথরের সাথে আমি দড়ি ধরে আগে থেকে বেঁধে রাখছি, যাতে আমার কাজ করতে বেশি সুবিধা হয়। গলার মাঝে এখন শুধু দড়িটা বেঁধে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব। এখন ওর জন্য আমার মনের ভেতর একটু কষ্ট হচ্ছে। এতদিনের সম্পর্ক ওর সাথে আমার, আর এখন আমি ওকে নিজে হাতেই মেরে ফেলবো। একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার। আমার সাথে যারা বেইমানি করে তাদের এভাবেই শাস্তি দিতে হবে। মিতুর গলায় দড়ি লাগাতে লাগলাম। মিতু গলায় হাত দিয়ে বলল, এই মোটা জিনিসটা কি রে? বলছি না একটা সারপ্রাইজ, চুপ থাকতো। হঠাৎ আচমকা একটা আওয়াজ এলো, আরে লাদেন বাবা, তুমি এখানে কি করো? আমি পেছনে থেকে দেখি আমাদের পাড়ার একজন মুরব্বী লোক এখানে থেকে হয়তো বাড়িতে যাচ্ছে। আমি আবার তাড়াতাড়ি মিতুর গলা থেকে দড়ি খুলে পেছনে ফেলে দিলাম। মিতু চোখের রুমাল খুলে আস্তে করে বললাম, বড় একটা সারপ্রাইজ পেতি, কিন্তু চাচা এসে গেছে। আজকে তোর কপাল ভালো ছিল, চাচা না আসলে খবর হয়ে যেত তোর। কি বলতে চাস? আমি তো এটাই বুঝলাম না। আর সারপ্রাইজটা কি ছিল? একটু চুপ করে বসে থাক, দেখি চাচা কি বলে। চাচা আমার কাছে নৌকা নিয়ে এসে বলল, দুই ভাই বোনকে আজকে ঘুরতে বের হয়েছে নাকি? চাচা, আর আপনি এখন কোথায় যাবেন? ভাবছিলাম এখন গিয়ে মাছ ধরবো, কিন্তু মাছ আর ধরা হবে না আজকে। রেডিওতে বিপদ সংকেত দিয়েছে, এই জন্য বাসায় ফিরে যাচ্ছি। চল আমার সাথে, এখন ঘুরতে হবে না, পরে সমস্যা হয়ে যাবে। কি আর করবো, যে একটা কাজ করতে আসছিলাম সেটা হবে না মনে হচ্ছে। এই জন্য এখন চাচার সাথে গেলেই ভালো হবে। তবে মিতুর কপাল ভালো ছিল, এই জন্য আজকে বেঁচে গেছে, পরের বার আর বাঁচবে না। মিতু ধীরে ধীরে বলছিস, চাচা যে সব কিছু নষ্ট করে দিল, উনি একটু পর আসলেও পারতেন। আমি মিতুর কথা শুনে হেসে হেসে বললাম, তোর মৃত্যু আমার হাতেই হবে, তবে এই নদীতে তোরে আমি ডুবিয়ে মারব। আমি যেটা বলি সেটাই করি। চাচার সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি আমার রুমে গেলাম, গোসল করে বিছানার উপর বসে আছি, তখন মিতুর ছোট বোন দৌড়ে আসলো। মিতুর ছোট বোন আমার জন্য কাজ করতে বলতে পারেন। মিতু দিনে কি কি করে ওর ছোট বোন পরে সব কিছু আমাকে বলে দেয়। এই জন্য আমি ওকে চকলেটও দিই, যেটাকে বলে ঘুষ। আমি ওকে আদর করে বলি পিচ্ছি, আর ওর আসল নাম মাহি। আবার মোটামুটি সব কিছু বুঝে বলতে পারেন। যাক, পিচ্ছি এসে আমার কোলে উঠে বললো, কি খবর ভাই আপনার? এই তো ভালো, তোমার কি খবর? ভালো না, একটু অসুস্থ হয়ে গেছি। কেন, কি হয়েছে? আচ্ছা শোনেন ভাই, আমি কি বলি? বলো। আম্মু বলে বিয়ের পর নাকি মেয়েদের বাচ্চা হয়, কিন্তু আমি কারো মুখ থেকে শুনেছি বিয়ের আগে নাকি বাচ্চা হয়। এটা কি কখনো সম্ভব ভাইয়া? এসব কথা তোমাকে কে বললো? হ্যাঁ, আর এসব বলতে নেই, নোংরা কথা এসব। কিন্তু ওরা যে বলে, ওরা আবার কে? আগে আমার চকলেট আমি পরে বলবো। আমি পিচ্ছি রাতে 10 টাকা দিয়ে বললাম, এটা বর্তমানে রাখো, পরে চকলেট এনে দেবো। বলে এখন কি হয়েছে? সেদিন আম্মু আর আব্বু বাজারে গিয়েছিল, ঘরে শুধু আমি আর আপু ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর রাসেল ভাই আমাদের বাসায় এলো, আর রাসেল ভাই আসতে আপু আমাকে বলল, তুই বসে বসে ফোনে গেম খেল, আর আমি আসছি। আমি না বলার আগ পর্যন্ত এখান থেকে উঠবি না কিন্তু। এই কথাটা বলে আপু চলে গেল, কিন্তু আমি আমার মতেই বসেছিলাম। আর আপু রুম থেকে বলছিল, আমার পেটে যে এখন বিয়ের আগে বাচ্চা এসে গেল, এটার কি হবে? এই জন্য আমি বললাম, ভাইয়া বিয়ের আগেও কি বাচ্চা হয়? আমাকে ওটা আপনি বুঝিয়ে বলেন। পিচ্চির কথা শুনে আমার বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, মনের ভিতর অজানা একটা ভয় জন্ম নিয়েছে। পিচ্চির কথা শুনে আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এতদিন শুধু আমি মিতুকে সন্দেহ করেছি, আর এখন দেখছি আমার কথাগুলো সত্যি হচ্ছে। তার মানে মিতু এজন্য আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। ভাই কি চিন্তা করো? কিছু না, তোমাকে একটা কাজ দিলে তুমি করতে পারবে তো? বলেন আমাকে কি করতে হবে? তবে ভাইয়া আপনি আপুকে বিয়ে করবেন কবে? আরে আসতে বলো, সবাই শুনলে পরে কি বলবে? আমি তোমাকে সব কিছু বলি দেখি কি সবাইকে বলি? আর তুমি? আরে ভাইয়া আর বলতে হবে না, আমি সব কিছু বুঝেছি। কিন্তু আপনি আপুর সাথে প্রেম করেন, তাহলে আপনার বড় ভাই আপুর সাথে কথা বলে কেন? আপু তো আপনার ভাইয়ের সাথে কথা বলতে ওই রুমে গিয়েছিল, তাই না? কিন্তু আপুর পেটে বাচ্চা। তবে ভাইয়া হয়েছে পিচ্ছি, তোমার আর কিছু বলতে হবে না, আর এইসব কথা কাউকে বলবে না একদম। তোমার বোন মিথ্যা কথা বলেছে, বুঝলা? তোমার আমার কথা ঠিক, বিয়ের পরই তো বাচ্চা হয়। আমি কি বলি, মুরব্বীরা যা বলে সব কিছু ঠিক, ওনাদের কথা বিশ্বাস করতে হয়। ও তাই তো, আমার এটা মনে ছিল না। এখন যা কিছু আমাকে বললে এসব কথা কাউকে বলবে না, ঠিক আছে? এখন তুমি বাইরে যাও, আর আমার একটা কাজ করে দিবে পরে। কিভাবে কি করতে হবে পরে আমি বলবো, এখন তুমি যাও। আমার কথা শুনে পিচ্ছি চলে গেল। রাগে আমার শরীর কাঁপছে, এখন কি যে করি নিজেও বলতে পারি না। যদি পিচ্ছির কথা সত্য হয়, আমি কাউকে ছাড়বো না, এই বলে দিলাম। বড় ভাই সহ মিতুকে আমি মেরে ফেলবো, এর জন্য যদি আমাকে জেলে যেতে হয় তাও আমি যাব। হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার ভেসে আসলো। আমি রুম থেকে বের হয়ে দেখি মিতু নিচে পড়ে আছে।
আম্মুর মাথায় পানি দিচ্ছে আর চাচি বসে বসে কান্না করছে। আমি আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মুর কি হয়েছে, নাকি এখনও কি আবার হাসপাতালে নিয়ে যেতে হবে? আম্মু বলল, না তারা দরকার নেই, একটু দেখি কি আগে। একটু পরেই মিতুর জ্ঞান ফিরে আসলো। মিতুর জ্ঞান ফিরতে আম্মু প্রশ্ন করলো, মিতু হঠাৎ করে তোমার কি হয়েছে? মিতু আমাকে দেখে মনে হয় কিছু একটা বলতে গিয়েও আটকে গেল। তবে একটু পরে ঠিকই আস্তে করে বলল, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু হঠাৎ করে আমি নিচে পড়ে গেছি, পরে আর কিছু বলতে পারি না। মিতুর দিকে তাকিয়ে আমি বললাম, চলো আমার সাথে হাসপাতালে যাই, দেখি তোর কি হয়েছে। হাসপাতালের কথা শুনতেই মিতু ভয় পেয়ে গেল আর ওর সাথে সাথে বলল, আরে না না, আমি এখন হাসপাতালে যাব না, আমি ঠিক আছে। আম্মু এবার দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, চল আমার সাথে। আম্মু আমাকে ধরে রুমে নিয়ে গেল আর রুমের দরজা লাগিয়ে ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় বসে দিল। চড়কে আমি বোকা হয়ে গেলাম। হঠাৎ করে আম্মু আমাকে মারলো কেন? আমি গালে হাত দিয়ে বললাম, আম্মু আপনি আমাকে মারতে পারলেন? এই কথা বলে মনে হচ্ছে আমি ভুল করেছি। আবার দিল ঠাস করে গালে একটা চড় বসিয়ে। আমি এবার দুই গালে হাত দিয়ে কান্নার ভাব করে বললাম, আমি কি এমন করেছি যে আপনি আমাকে এভাবে মারছেন? চুপ কর, তুই কেন কথা বলবি না? মিতুর সাথে তোর সম্পর্ক আছে মনে করিস আমি কিছু জানি না? তো ইদানিং ওর হাব ভাব আমার কাছে ভালো লাগছে না। আজকেও মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেছে। আমি যদি মিথ্যা না বলি তাহলে ও হয়তো প্রেগনেন্ট, এই জন্য তুই দায়ী। মানলাম তুই ওর সাথে প্রেম করিস তাই বলে। আমি আমার হাত ধরে বললাম, আম্মু কসম করে বলছি আম্মু, আমার কথা আপনি বিশ্বাস করেন, আমি ওর সাথে প্রেম করি ঠিক আছে, তবে ওর গায়ে কোনো হাত দিই নাই। আবারও প্রেগনেন্ট, আমি কিছু জানি না আম্মু। আম্মু ঝাঁকি দিয়ে আমার হাত ছাড়িয়ে বলল, কথা বলবি না তুই আমার সাথে? মানিজ্য যা একটু ছিল সবটা বুঝি তোর জন্য শেষ হতে চলেছে। কেন করলি এমন? আমাদের বললে আমরা কি বিষয়টা দেখতাম না? তোর বাবা যদি এইসব জানতে পারে তাহলে তো। আমি আমার পা জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করেন আম্মু, আমি ওর সাথে কিছুই করিনি। আমি ওর সাথে প্রেম করি ঠিক আছে, তবে গোপনে ওর সাথে কারোর সাথে সম্পর্ক আছে আর আমাকে ধোঁকা দিয়েছে। আমাকে বোকা বানিয়ে ও অন্য কারোর সাথে এরকম করেছে। আপনার কসম করে বলছে আম্মু, আমাকে বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। আম্মা আমার মাথায় হাত দিয়ে বলল, আমার পা ছাড়। আমি আম্মুর পা ছাড়তে আম্মা আমার মাথা বুলিয়ে দিয়ে বলল, মিতু তো খুব ভালো মেয়ে, কিন্তু অন্য কারোর সাথে। আমি আপনাকে সব কিছু প্রমাণ সহকারে দেখাবো। আর আমি কি কখনো আপনার সাথে মিথ্যা কথা বলেছি বলেন? আচ্ছা টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। আর তোর ভাই রাসেল কোথায় বলতে পারিস? কি জানি আম্মু, বলতে পারি না। আম্মা আমাকে ধরে টেবিলে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই আমি একটু রুমে গেলাম। এর মাঝেই শুনলাম বাইরে মিতুর সাথে আমার বড় ভাই কথা বলছে। এই জন্য আমি রুম থেকে বের হলাম। আমাকে দেখে ভাইয়া বলল, লাদিন শোন। ভাই বলো। মিতুকে নিয়ে একটু হাসপাতাল থেকে ঘুরে আয় তো, দেখ ওর মাথা নাকি ঘুরছে। যে অসুস্থ সে কিছু বলে না, তাহলে তুই এই কথা বলিস কেন? নাকি তোর মায়া লাগছে? যেখানে আমি ওর বয়ফ্রেন্ড সেখানে আমাকে কিছু বলে না ও, সেখানে তোরই সব কিছু বলে মিতু? কিভাবে কি? আমার কথা শুনে মিতু এবং ভাইয়া রীতিমতো ভয় পাওয়া শুরু করলো। ভাইয়া মাথায় হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এর মাঝে মিতু আমার সামনে এসে বলল, সবকিছু কি স্বামীর কাছে বলা যায়? এই জন্য স্বামীর বড় ভাইয়ের কাছে বলেছি। বুঝলাম মিতু, কিন্তু একটু পর তো আমি চাচা চাচি আঁকে নিয়ে মার্কেটে যাব, এই জন্য আমি এখন তোমাকে নিয়ে যেতে পারবো না। ভাই আমার কথা শুনে খুশি বলে, আচ্ছা ঠিক আছে যা, আর এই নে 1000 টাকা। মিতুকে নিয়ে আমি হাসপাতালে যাচ্ছি, তোরা আগে বাসা থেকে যা। আমি মনে মনে বললাম যে ভালোই হয়েছে, আমি যেটা চাইছিলাম সেটাই হয়েছে। আমি ভাইয়ের কথায় কিছু না বলে চাচার বাসায় চলে গেলাম। ভাই আর মিতু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কষ্ট কি কম হচ্ছে আমার? আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বড় ভাই কথা বলছে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। শুধু মনের ভেতরে কষ্টগুলো চেপে রাখছি। চাচার বাসায় গিয়ে চাচার চাচিকে বললাম, এখন রেডি হন আপনারা, আজকে আমাকে কিছু মার্কেট করতে হবে। আম্মু নাকি যেতে পারবে না, এই জন্য আপনাদের নিয়ে যাব। আমার কথা শুনে চাচা বলল, এত বড় হয়েছে পরেও একা একা কিছু করতে পারে না, এখন ওর সাথে করে আমাদের নিয়ে যেতে হয়। চাচি আমার মাথায় হাত দিয়ে বলল, কই আমাদের ছেলে এত বড় হয়েছে তো এখনও আমাদের কাছে অনেক ছোট। ভালো হয়েছে, যাও, আমাদের কিছু বাজার করা লাগবে। বাবা তুই একটু বস, আমরা রেডি হয়ে আসছি। আমি সুযোগে পিচ্ছির কাছে চলে গেলাম। কি দেখি পিচ্ছি বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে পিচ্ছি বলল, আরে ভাইয়া তুমি এখানে? আমি পিচ্ছির পাশে বসে বললাম, আজকে আমি তোমার বাবা মাকে নিয়ে একটু বাজারে যাব, আর এই না আমার ফোনটা। যখন আমার ভাইয়া আর তোমার বড় বোন এখানে আসবে, তুমি জানালার পাশে ক্যামেরা চালু করে ফোনটা ওখানে রেখে দিবে। এটা হলো তোমার কাজ। আর ভেতরে কি হয় না হয় এসব তোমার দেখার দরকার নেই। আমি এখন বাজারে যাচ্ছি, চিন্তা করো না, তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। পিচ্ছি আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আচ্ছা ভাইয়া ঠিক আছে, মনে করেন আপনার কাজ হয়ে গেছে, আপনার এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
মনে করেন কাজ ডান। আমি পিচ্ছি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি তো ভুল করেছি। তোমার বোনের সাথে প্রেম না করে যদি তোমার সাথে প্রেম করতাম তাহলে খুব ভালো হতো। পিচ্ছি আমার কথা শুনে মুখ বাঁকা করে বলল, আপনার সাথে আমি প্রেম করব? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। আচ্ছা, তুমি থাকলে থাকো, আমি গেলাম। এই কথা বলে আমি বের হলাম। চাচিকে নিয়ে মার্কেটে গেলাম। অনেকটাই সময় চলে গেল মার্কেট করতে করতে। মূল কথা হলো আমি চাচিকে বাসা থেকে বের করে নিয়ে আসছি, যাতে আমি আমার প্রমাণ হাতে পাই। মার্কেট শেষ করে আমি বাসায় গেলাম। গিয়ে দেখি ভাইয়া গোসল করে রুমে বসে গান শুনছে। আমি তো বুঝে গেছি কি হয়েছে। রুমে যেতেই পিচ্ছি দৌড়ে এসে আমার হাতে ফোনটা দিয়ে বলে, এই তোমার ফোন, তুমি যেভাবে বলেছো আমি তাই করেছি, এখন আমার চকলেট। আমি পিচ্ছির হাতে চকলেট দিতেই পিচ্ছি বলল, রাসেল ভাইয়া তখন আপুকে জড়িয়ে ধরেছিল কেন? তুমি ভিডিও দেখেছো? না ভাইয়া, আপনি অনুমতি দেন এই জন্য দেখি নাই। আমি পিচ্ছির হাতে চকলেট দিয়ে বললাম, এখন যাও আর গিয়ে চকলেট খাও। না, যাবো না, আমি এখন তোমার সাথে বসে গল্প করব। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুমে এসে ভিডিওটা অন করলাম, আর আমি যেটা বলছি সেটাই। নিতু রাসেল ভাইয়ের সাথে। কি বলবো, আমার বলতে লজ্জা করছে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। তবে ওকে আমি ছাড়বো না, আমার সাথে বেইমানি করেছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কতটা যে কষ্ট হচ্ছে আমার বলার বাইরে। যাকে আমি এতটা ভালোবাসি সে আমাকে ধোঁকা দিয়ে মিতু এমন কিছু করতে পারলে আমি মানতেই পারছি না। ফোনটা পকেটে রেখে চোখ মুখে একটু পানি দিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি পিচ্ছি বসে বসে চকলেট খাচ্ছে। আমাকে দেখে বলে, ভাইয়া নেন, আপনি চকলেট খান। না, আমি খাবো না, তুমি খাও। ঠিক আছে। আমি টেবিলের সামনে গিয়ে বসলাম। একটা সাদা কাগজ নিয়ে লিখতে শুরু করলাম, আমার প্রিয় বাবা মা, আমাকে মাফ করে দিও। আমি আত্মহত্যা করতে চাইনি, কিন্তু কি করব বলো? আমি যে প্রেগনেন্ট, আমার পেটে রাসেলের বাচ্চা। ওকে বলেছি আমাকে তুমি বিয়ে করো, কিন্তু আমাকে বিয়ে করবে না। এখন আমি তোমাদের কাছে কি বলবো? আর যাকে আমি ভালোবাসতাম তাকে আমি ধোঁকা দিয়েছি। এই জীবন রেখে আমার কোনো লাভ নেই, মাফ করে দিও আমাকে। আমি পারলাম না বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। আমার আত্মহত্যার পেছনে কেউ দায়ী নয়, আমি নিজের ইচ্ছে মতো এই কাজটা করেছি। সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকে এটাই দোয়া করি আমি। আমাকে খোঁজার চেষ্টা করো না। ভালো থেকো সবাই। ইতি, তোমাদের আদরের মেয়ে মিতু। চিঠিটা লিখে আমি একটা হাসি দিলাম। আমি মনে করি বেঈমানদের এভাবেই শাস্তি দিতে হয়, আর এই শাস্তির জন্য বেস্ট হবে আমি মনে করি। আমার যা যা দরকার সব কিছুর সাথে নিয়ে নিলাম। পিচ্ছি চকলেট খেতে খেতে আমার রুমে শুয়ে ঘুমিয়ে গেছে। আজকে ওর সাহায্যের কারণে আমি সব কিছু করতে পারছি, বেশ সুবিধা হয়েছে আমার জন্য। আমি যখন রুম থেকে বের হই তখন দেখি ভাইয়া টেবিলে বসে খাবার খাচ্ছে। ভাইয়াকে দেখে আমি বললাম, খুব শীঘ্রই তোর সাথেও খারাপ কিছু হবে, চিন্তা করিস না। তুই আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিলি, তোর কি আমি এত সহজেই ছেড়ে দিব? বাসা থেকে বের হয়ে দেখি মিতু বাইরে বসে বসে চুল শুকাচ্ছে। আমি মিতুর সামনে গিয়ে বললাম, কি খবর ম্যাডাম, কি করেন? আমাকে দেখে মিতু বলল, আরে তুই আয়, বসে এখানে। বসে কিছুক্ষণ দুজনে মিলে প্রেম করি। মিতু, আজকে কিন্তু আবহাওয়া সেই, কি বলিস, কি সুন্দর একটা বিকাল হয়েছে। খুব ইচ্ছা হচ্ছিল প্রিয় মানুষটার সাথে এমন একটা বিকাল দেখব। সূর্য কিভাবে ডুবে যায় এটা প্রিয় মানুষের কোলে বসে দেখব। অনেকদিনই ইচ্ছা ছিল আমার, কিন্তু মনে হচ্ছে আমার ইচ্ছাগুলো কোনোদিনই পূরণ হবে না। এতক্ষণ ধরে মিতু আমার সাথে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সব কিছু শুনে মিতু বলল, কোনো জায়গায় গেলে সব কিছু খুব ভালো করে দেখা যাবে। নৌকা দিয়ে নদীর মাঝে গেলে খুব সুন্দর দেখা যেত, আর সেখানে আমাদের কেউ বিরক্ত করতো না। কতটা যে ভালো লাগতো আমার, কিন্তু আফসোস। দিব মাথা একটা, সরাসরি আমাকে বল, তাহলেই তো হয়। তোর সব কিছু তো আমি ছাড়া তোর অজানা ইচ্ছাগুলো কে পূরণ করবে? হ্যাঁ, তুই নদীর পাড়ে হেঁটে যা, আমি আসছি। মিতুর কথা শুনে আমার মুখ থেকে হাসি বের হয়ে আসলো। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বিশ্বাস কর, আজকে আমি তোকে মারবই। আমি ধীরে ধীরে হেঁটে নদীর পাড়ে চলে গেলাম। আমার পেছনে মিতু চলে আসলো। আমি বসে বসে নৌকা চালাচ্ছি আর মিতু আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমার চোখ থেকে পানি পড়ছে, মনকে বোঝাতে পারছি না আমি। মিতুকে মারতে আমার মন মানছে না, কিন্তু আমার সাথে বেইমানি করেছে। কি করব আমি? এতদিনের ভালোবাসা আমার, কিন্তু আমার কথাও শোনে নাই। একটুও কি আমাদের সম্পর্কের কথাও চিন্তা করে নাই? কতটা ভালোবাসি আমি ওরে, কিন্তু আফসোস মিতু আমাকে শুধু নিরাশ করে। হঠাৎ করে মিতু আমার চোখের পানি দেখে আমাকে ছেড়ে দিয়ে বলল, কি তুই এভাবে কান্না করছিস কেন? এখানে আসলাম তোকে খুশি করতে, আর তুই এভাবে কান্না করছিস, কি হয়েছে বাবু তোমার? বল আমাকে। মিতু আমার গালে হাত দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে। ওর মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি চোখ বন্ধ করে দিলাম। নিজের সাথে নিজের লড়াই করেছি। আমি কিভাবে ওকে নিজে হাতে মারবো, মনকে বুঝাতে পারছি না।
মিতু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবু তোমার কি হয়েছে আমাকে বলো, এভাবে কান্না করছো কেন? আমি কান্না করতে করতে বললাম, কেন আমার সাথে এরকম করলি? আমি কি তোকে ভালোবাসতাম না? আজকে আমাকে ধোকা দিয়ে ভাইয়ার সাথে একই বিছানায় শুয়ে থাকিস কেন মিতু? আমার ভালোবাসা কি পবিত্র ছিল না? আমি তোর কতটা সম্মান করতাম, আর তুই কেন এমন করলি? আমার কি দোষ ছিল? আজকে তোর পেটে ভাইয়ার বাচ্চা, আর তুই চাইতে আমার সাথে এরকম একবার শারীরিক সম্পর্ক করে আমার উপর সব কিছু ছাপিয়ে দিবি আর বলবি এটা আমার বাচ্চা? কেন এমনটা করলি? আমার কথা শুনে মিতু আমাকে ছেড়ে একটু দূরে চলে গেল। হয়তো ভাবতেও পারি নাই আমি সব কিছু জেনে যাব। মিতু বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে, এখনো কি করবে ভাবতে পারছে না। চারিদিকে শুধু পানি আর পানি, এখানে আশেপাশে তেমন কাউকেই দেখা যাচ্ছে না, চাইলে ও কোথাও পালাতে পারবে না। মিতু হঠাৎ করে কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। আমি তোর বড় ভাইয়ের সাথে এরকমটা করতে চাইনি, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি বলতেও পারি না। আমার সাথে বেইমানি করলি কেন? আমি কিছু জানি না, প্লিজ আমাকে মাফ করে দিন। মিতুর কথা শুনে আমার কেমন যেন একটু রাগ হলো। আমি ওর মাথার চুল টেনে ধরে বললাম, আমার সাথে বেইমানি করলি? আমি তোরে এভাবে কি ছেড়ে দেবো তোর মনে হয়? তোরে মারতে আমি এখানে নিয়ে আসছি, আজকে কেউ আসলে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। সেদিন তো তোরে মারতে চেয়েছি, কিন্তু ওই চাচার কারণে পারিনি। আজকে আমি তোর আর ভাইয়ার সব কিছু নিচে চোখে দেখেছি, কীভাবে মাফ করবো বল? আমার কথা শুনে মিতু ভয় পাওয়া শুরু করলো। আমার পা ধরে কাজ হচ্ছে না দেখে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি না তোর খুব আদরের গার্লফ্রেন্ড, খুব করে না আমাকে তুই ভালোবাসতি, আজকে আমাকে তুই নিজ হাতে মারতে পারবি? আমি জানি তুই পারবি না, আমি সব কিছু পারি। আমার সাথে কেন বেইমানি করলি? আমাকে তুই মাফ করে দে প্লিজ। মাফ কর বাবা তোকে, আমি কখনো তোর সামনে আর আসবো না, তোর কসম করে বলছি, আর কখনো তোর সামনে আসবো না। প্লিজ আমাকে মাফ করে দে, বলছি না আজকে কেউ আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। আমার জীবন ভিক্ষা দে তুই, আমি মরতে চাই না, প্লিজ লাদেন, প্লিজ। মিতুর কথা শুনে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি কান্না করতে করতে বললাম, কেন মিতু, কেন তুই আমার সাথে কেন এমন করলি? আমার অপরাধ কি ছিল? আমি বুঝতে পারি না, এই ভুল করে ফেলেছি। আল্লাহ দোহাই লাগে মাফ করে দে আমাকে, প্লিজ। তুই আমার কাছে মাফ চাইবি না, আমি পারবো না তোকে মাফ করতে। মিতু আমার গালে হাত দিয়ে চোখ মুখ মুচুমুচি দিতে বলল, আমি না তোর চাচাতো বোন, আমার সাথে এমনটা করতে পারবি? একটা সুযোগ দে আমাকে। আমি মিতুকে সরিয়ে সামনে থেকে ধরিটা নিলাম হাতে, নিজের কান্না কোনোভাবে থামাতে পারছি না। আমার হাতে দড়ি দেখে মিতু আমার গলা জড়িয়ে ধরে বলল, আমাকে বাঁচতে দে, আমার বাঁচতে খুব ইচ্ছা করছে, খুব করে বাঁচতে চাই। আমার পেটে একটা বাচ্চা আছে, আমার দিকে না তাকিয়ে হলেও, আমার বাচ্চার দিকে তাকিয়ে হলেও প্লিজ আমাকে মাফ করে দে। যদি বলিস সারা জীবন আমি তোর পায়ের কাছে পড়ে থাকবো, তাও প্লিজ আমাকে তুই মারিস না। আমি মরতে চাই না, খুব করে বাঁচতে চাই আমি। আমি চোখ বন্ধ করে মিতুর গলায় দড়ি দিয়ে বেঁধে দিয়ে ধাক্কা দিয়ে ওকে পানিতে ফেলে দিলাম। মিতু ডুবতে ডুবতে বলছে, কসম লাগে আমার, তুই কোনোদিন সুখী হতে পারবি না, আজকে 2টা জীবন তুই মেরে ফেললি, প্লিজ আমাকে বাঁচা লাদেন, আমি বাঁচতে চাই। আমি নৌকা থেকে পাথরটায় নিচে ফেলে দিলাম। মিতু আমার চোখের সামনে ডুবে যাচ্ছে। আমি চিৎকার করে কান্না করছি, কেন আমার সাথে এমন করলি? আমি কি করেছিলাম তোর সাথে? আজকে এই কারণে তোকে মরতে হলো। খুব ভালোবাসি আমি তোকে, অনেক ভালোবাসি আমি তোকে। কান্না করতে করতে বাড়ির দিকে যাচ্ছি, মনকে কোনোভাবেই মানতে পারছি না। ওকে একটা সুযোগ দিলাম না আমি? ও তো খুব করে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমি এতটা পাষাণ হলাম কিভাবে? চোখের পানি মুছে বাড়ির দিকে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি ভাইয়া ডাক্তার নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ভাইয়া এগিয়ে এসে বলল, কি রে মিতু কোথায়? ওনা তোর সাথে বের হয়েছিল? ভাইয়ের কথা শুনে আমি বললাম, আমি কি জানি, আমি তো বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলাম, মিতুর খবর আমি কিভাবে জানবো? ভাই আমার কথাগুলো শুনে বলল, অনেকক্ষণ হলেও মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটু খুঁজে দেখতো। ভাইয়ের কথা শুনে আমি চুপচাপ রুমে চলে গেলাম। আমি তো জানি এখানে কাহিনী কি, আর মিতুকে যে আমি নিজেই মেরেছি সেটা আমি বলি কেন? তবে বসে বসে চিন্তা করছি, মিতুকে মারা আমার ঠিক হয় নাই। যদিও মিতু অপরাধ করেছিল, কিন্তু ওর পেটে তো বাচ্চা ছিল, বাচ্চাটার কথা চিন্তা করে হলেও ওকে আমার মাফ করে দেওয়া উচিত ছিল। মনকে যেন কোনোভাবেই আমি বোঝাতে পারছি না। অনেকক্ষণ হলো বসে বসে মিতুর কথা চিন্তা করছি। এর মাঝেই বাইরে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। আমি একটু হলেও বুঝতে পারছি বাইরে কি হতে চলেছে। মিতুকে খুঁজে না পেয়ে চাচি হয়তো কান্না করছেন। না, এখনই যাই গিয়ে আমি যে চিঠিটা লিখেছি ওইটা মিতুর রুমে রেখে আসি, তাহলে সবাই মনে করবে মিতু আত্মহত্যা করেছে। যে ভাবা সেই কাজ। বাসা থেকে বের হয়ে দেখি চাচা কান্না করছে আর বলছে, আমার মেয়ে তো কখনো এত সময় বাইরে থাকে না, আজকের কি হয়েছে? তোমরা একটু খোঁজ নিয়ে দেখো না ও কোথায় গিয়েছে। আমি চুপচাপ হেঁটে মিতুর রুমে গেলাম।
মিতুর রুমে গিয়ে টেবিলের উপর আমার লেখা চিঠিটা রাখলাম, যাতে আমাকে কেউ আবার সন্দেহ না করতে পারে। আমি মাইকে ডাক দিলাম, মাই কোথায় তুমি, এখানে আসো তো। আমার কথা শুনে পিচ্ছি দৌড়ে এসে বলল, ভাইয়া কী হয়েছে বলেন তো, তোমার বোনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়া, আম্মু তো তাই বললো, দেখেন না বাইরে আম্মু কীভাবে কান্না করছে। তোমাকে কিছু বলেনি তোমার বোন? না ভাইয়া, আমাকে তো কিছু বলেনি, কিন্তু আপু তো যদি কোথাও ঘুরতে যাই সেটা আপনার সাথে, কিন্তু আজকে আপনি এখানে, তাহলে আমার আপু কোথায় আছে? তোমার আপুর টেবিলের উপর কিসের জন্য একটা কাগজ দেখা যাচ্ছে, ওটা নিয়ে আসো তো। আমার কথা শুনে পিচ্ছি চিৎকার দিয়ে বললাম, আম্মু আপু কি জন্য লিখে গেছে, একটু এসে দেখো তো। পিচ্ছির কথা শুনে সবাই দৌড়ে ভেতরে চলে আসলো। চাচা তো চিঠিটা পড়ে কান্না করতে লাগলো আর বলছে, না না, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, ও এমন মেয়ে ছিল না। কিন্তু কিছুক্ষণ পর ভাইয়াকে সবাই মারতে লাগলো, আর ভাইয়া নিজেও স্বীকার করেছে যে মিতুর সাথে ওর অন্তরঙ্গ সম্পর্ক ছিল, আর ওর পেটে ভাইয়ার বাচ্চা ছিল। ভাইয়াকে চাচা মারছে দেখে আম্মু গিয়ে বলল, আমার ছেলেকে মারবে না বলে দিচ্ছি। এত করে যদি মেয়েকে ভালোবাসেন তাহলে আপনি মেয়েকে আটকে রাখতে পারলেন না। আটকে রাখলে তো আর আমার ছেলের সাথে প্রেম করতো না। সব দোষ আপনাদের। আর আপনার মেয়ে আমাদের কাছে কি একেবারের জন্য কি কথা বলেছে? আমাদের একবারও বলে দেখতো আমরা মেনে নেই কি না নেই, কিন্তু বলে নাই। আর ও তো বলে গেছে ও আত্মহত্যা করার পিছনে কেউ দায়ী না। এই জন্য আমার ছেলের উপর আপনি কোনো দোষ দিবেন না। ভাবি, আজকে আপনার কথায় আমি খুব কষ্ট পেলাম। সব কিছু হয়েছে আপনার ছেলের জন্য, আর আপনি আজকে থেকে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমাদের দিয়েও আমাদের কোনো সম্পর্ক দরকার নেই। আবার সম্পর্কের কথা বলছো, যাও যাও এখান থেকে। আম্মু আর চাচার কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আজকে সব কিছু হয়েছে আমার জন্য। হ্যাঁ, আজকে সব কিছুর জন্য আমি দায়ী। তবে এখানে আমি নিজেকে দোষী মনে করি না। সব কিছুর কারণ আমার বড় ভাইয়া। আম্মু আমাদের সবাইকে বাসার ভেতরে নিয়ে গেল, আর ভেতরে গিয়ে আম্মু কাকে জানি কল করে বলল, তোরা কাজে নিয়ে রেডি হয়ে থাক, আমরা কিছুক্ষণের ভেতরে চলে আসছি। আর তুই তো জানিস আমার ছেলে কত ভালো, ওর বাবা হয়তো সকাল 10 দেশ ছেড়ে চলে যাবে, এই জন্য যাওয়ার আগে বড় ছেলের বউকে দেখে যেতে চায়। আম্মুর কথা শুনে আমার কাছে মোটেও ভালো ঠেকলো না। এই জন্য আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তুমি কি করতে চাইছো, আমাকে বলো তো একটু। কি করতে চাইছি মানে? আমি কি আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করে দেব? আজকে আমি ওর জন্য বউ নিয়ে আসবো, আর আমি যদি মিথ্যা না হই তাহলে মিতুর বাবা সকালেই খবর সবার কাছে পৌঁছে দিবে। পরে আমার ছেলেকে কে বিয়ে করবে? এখন তাড়াতাড়ি রেডি হও, আমরা কিছুক্ষণের ভিতরে বের হব। আম্মু, এই একটা অবস্থায় তুমি? আম্মু আমার দিকে চোখ ঘুরে বলল, আমি যেটা করতে বলি সেটা কর, এত কথা বলিস না। ভাইয়ের দিকে আমি তাকিয়ে বললাম, আজকে সব কিছুর জন্য তুই দায়ী, তবে খুব খারাপ কিছু হবে তোর সাথে, চিন্তা করিস না। ভাই আমার সাথে আর ভয়ে কোনো কথা বলছে না। ভাইয়া আমার আর মিতুর বিষয়ে সব কিছু জানতো, আর সব কিছু জেনেই আমার দুর্বলতা খুঁজে মিতুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। এই একটা অবস্থায় আম্মু যে এমন কিছু সিদ্ধান্ত নিবে আমি এটা কখনো আশা করি নাই। আমার সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে বের হলাম। আম্মু যে আজকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না। আমি বাবার পাশে বসেছিলাম, বাবাকে আমি আস্তে করে বললাম, বাবা এটা কোনো কাজ হলো? আজকে আমাদের পরিবারের একটা মেয়ে মারা গেল, আর এর ভেতর আম্মু। তোর মাকে তো চিনিস, যা বলে তাই করে। তবে বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। মিতু আমাদের কত আদরের মেয়ে ছিল, ও যে এমন কিছু করবে আমরা কখনো আশা করি নাই। তুমি খালি মিতুর দোষ দিচ্ছ কেন? নিজের ছেলে বুঝে একেবারে ধোয়া তুলসী পাতা। সব কিছুর জন্য তোমার বড় ছেলে দায়ী। এখন সব কিছু শেষ করে বিয়ে করতে যাচ্ছে, তুমি বুঝো? বাবা কথা বলিস না তো, চুপচাপ বসে থাক, এমনি আমার মন ভালো লাগছে না। আমি আমার বাবার কথা শুনে চুপচাপ বসে আছি। তবে আম্মু যে কোনো বাড়ির মেয়ের সাথে আমার ভাইকে বিয়ে দিবে এটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামালো। আম্মু আমাদের সবাইকে নামতে বলল। আমরা নিচে নামতেই আমাদের দিকে কয়েকজন মুরব্বী এগিয়ে আসলো। আমরা সবাই ভেতরে গিয়ে বসলাম। ভেতরে বসতে কিছুক্ষণ পর একটা মেয়ে আমাদের সামনে নিয়ে এলো। মেয়েটা লাল একটা শাড়ি পরেছে। এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে হবে। ও মাই গড, এটা তো মিতুর চাইতো 3 গুণ সুন্দর। আর মুখের কাটিং কি বলবো, এতটা সুন্দর যে বলার বাইরে। মেয়েটা পিচ্ছি হলেও কি বলবো, এতটা সুন্দর মেয়ে হয়তো আমি জীবনেও চোখে দেখিনি। এই মেয়েটা নাকি আমার ভাবি হবে, কিভাবে কি? তবে আমার বড় ভাই আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়েছে। ওকে এতটা ভালোবাসি আমি, ও সব কিছু জানতো। এরপরও ভাইয়ের সাথে মিতুর সম্পর্ক ছিল। এখন মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ও আমার সব কিছু কেড়ে নিয়েছে, ওর সব কিছু আমি নিয়ে নেব। ওর বউকে ওর হাত হতে দেব না। এই মেয়েকে আমি বিয়ে করব। এই জন্য আমাকে যা করতে হয় আমি সেটা করতে রাজি আছি। কিন্তু আমার চোখের সামনে মেয়েটা কবুল বলে দিল। তার মানে আজ থেকে আমার ভাবি হয়ে গেল। বিয়ের সব কাজ শেষ করে আমার বাসার দিকে রওনা দিছি।
ভাইয়া নতুন ভাবির পাশে বসে আছে, ওর চোখে মুখে বেশ হাসি খুশি একটা ভাব আছে। আমার সব কিছু নষ্ট করে আপনি সুখে থাকবেন বড় ভাই, এটা তো আমি হতে দিব না। হঠাৎ করে আমি ড্রাইভারকে বললাম, এই তুমি গাড়ি থামাও তো, আর ভাইয়া তুই একটু নিচে নাম, তোর সাথে আমার কথা আছে। আমার কথা শুনে আম্মু বলল, কথা বলতে হলে বাড়িতে গিয়ে বলিস, এই রাস্তায় বলা দরকার নেই। বাড়িতে গেলে তোমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে। চাচা কথা তো মান নাই, কাজ তো একটা হয়ে গেছে। আম্মু আমাকে ইশারা করে বলে এই কথা যেন আমি এখন এখানে না বলি। আমি গাড়ি থেকে নামতেই ভাই আমার সামনে দাঁড়িয়ে বললো, কি হয়েছে তাড়াতাড়ি বল। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে, কিছু করতে পারছি না আমি। দাঁতে দাঁত কামড়ে বললাম, এখন আর বাড়িতে যেতে হবে না, দেশে বাইরে চলে যা। বাড়িতে গেলেই মিতুর মার্ডারের জন্য চলে যেতে হবে, বাড়িতে পুলিশ দাঁড়িয়ে আছে। আর কি বলিস, মিতু তো আত্মহত্যা করেছে, ওকে মার্ডার করেছি মানে? এটা আমি জানি, তুই জানিস, চাচার পরিবার জানে, কিন্তু পুলিশ তো আর জানে না। চাচার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে তার জন্য, আবার তুই নাচতে নাচতে বিয়ে পর্যন্ত করে ফেললি। এখন কি হবে জানিসই তো, বিয়েটা করেছিস কিছুক্ষণ আগে, বাসর রাতটা তো করতে হবে। সারা জীবন তো আমাকে ফাঁকি দিয়ে সব কিছু করলি, এখন আবার বাসর রাতের কথা বলিস? আজকে তুই আমার বড় ভাই বলে তোর এই কথা বলছি, নইলে তোর কুত্তার মতো রাস্তায় পিটিয়ে মারতাম। মুখ সামলে কথা বল লাদেন, নইলে কি করবি, মারবি আমাকে? আমাদের মাঝে বাবা এসে বলল, আহা রাস্তায় কি শুরু করলি তোরা? আর রাসেল শোন, আমি কি বলি, তো ছোট ভাই যা বলছে তাই কর, ও তো তোর খারাপ চাইবে না। এখন বাড়িতে গেলে হয়তো তোরে পুলিশে ধরে নিয়ে যাবে। আমি সব কিছু রেডি করে দিচ্ছি, ঠিক আছে? তুই এয়ারপোর্টে চলে যা, আর পরে পরিস্থিতি ঠিক হলে আমি তোকে আবার ফিরে নিয়ে আসবো। এখন পরিস্থিতি ভালো না। ভাইয়া মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে, তবে বাবা আমি সাথে করে আমার বউকে নিয়ে যাই, হানিমুনটা একসাথে করে আসবো। ছি ছি ছি, লজ্জা করে না তোর কথা বলতে? একটা মেয়ে জীবন শেষ করে আরেকটা মেয়েকে মারতে চাস? ওর নতুন বিয়ে হয়েছে, এখনো ওর ঠিকমতো কোনো কিছু জানা হয় নাই, এর মাঝে তুই ওকে দেশের বাইরে নিয়ে যাবি? বাবাকে বল আমার সামনে থেকে যেতে, নইলে ও বড় ভাইকে আমি এটা দেখবো না। আমার কথা শুনে বাবা বলল, আরে তুই যা তো, মেয়েটা এখনো নতুন এসেছে, ও কিনে গেলে ওর মা বাবা কি বলবে? তুই এখন কোনো কথা না বলে এখান থেকে যা। ভাই চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে বললাম, খেলা তো মাত্র শুরু করেছে বড় ভাই। আহা, কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে। আমি গাড়ির দরজা খুলে ভাবির পাশে বসে গেলাম। মনে মনে বললাম, বড় ভাই তুমি এখন আঙ্গুল চুষো, আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি, এখন তুমি সুখে থাকবে, এটা কিভাবে হতে দেবো আমি? আম্মা আমাকে বললো, লাদেন এই কাজটা কি ঠিক হয়েছে? তুমি আর কোনো কথা বলবে না, একটা নষ্ট ছেলের জন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো। কি বলবো আম্মু তোমাকে? কি বলিস এসব তুই? তোরে কিন্তু। আমার ধমক শুনে আমি ভয়ে বসে আছি, এখন বেশ কিছু বলা যাবে না, এত কিছু বললে পরে আম্মা আমাকে মারতে শুরু করবে। বাড়িতে যাওয়ার পর দেখি চাচা আর চাচি বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে নতুন বউ দেখিয়ে চাচি বলল, আমার মেয়েটা মরতে একদিন হলো না, এর মাঝে ছেলে কি বিয়ে করে নিয়ে আসলা? ছি ছি ছি। আর এদিকে আমার মেয়েটার লাশটা এখনো খুঁজে পাচ্ছি না। চাচির কান্না দেখে আমার খুব খারাপ লাগছে নিজের ভেতরে। বাসার ভেতরে যেতে আম্মা আমাকে বলল, দাঁড়া এখানে। আম্মু বলেন, তুই না বললি বাসার সামনে পুলিশ আছে, কই? জেলে যাওয়ার খুব ইচ্ছে তো, তাই আম্মু যাবেন, এত চিন্তা করা লাগবে না, সকাল হতে দিন পরে সবাইকে ধরে নিয়ে যাবে। আচ্ছা যা হবার হবে, এত চিন্তা করিস না, তোর ভাবিকে রুম দেখিয়ে দিয়ে যা, আর সাবধানে, এসব কথা যেন তোর ভাবি না জানে, দেয়ালের কান আছে জানে তো আম্মু। এই কথা বলে আমি ভাবিকে নিয়ে ভাইয়ের রুমে চলে গেলাম। ভাইয়ের রুমে যেতে ভাবি বলল, তোমার ভাই কোথায় দেখতে পাচ্ছি না তো, আর ও মাঝ রাস্তায় নেমে কোথায় গিয়েছে? ওর মতো নষ্ট ছেলে কথা আর বলবেন না ভাবি। নষ্ট মানে কিছু না, তবে আপনি খুব সুন্দর ভাবি। তুমি আমার ছোট দেওর, তাই তো? ভাবি ঠিক ধরেছেন। নাম কি তোমার? নাম বললে কি দিবেন? নাম জানতে গেলে আবার কিছু দিতে হয় নাকি? সবার কাছ থেকে কিছু আশা করি নাই, তবে আপনার মতো সুন্দরী কাছ থেকে তো নামের বিনিময়ে কিছু আশা করতে পারি। ভাবি আমার চুলের মুঠি ধরে বলল, আমি এখানে নতুন নতুন আসছি বলে তুমি বেঁচে গেছো, নইলে। ভাবি সত্যি আপনি খুব সুন্দর, আমি বিশ্বাস করি নাই যে আমার ভাবি এতটা সুন্দর হবে। আবার একই কথা, তবে তুমি ছেলেটা মোটামুটি ভালো, ছোট দেবর বলে তোমার ফ্রেন্ড করা যায়। সত্যি ভাবি আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো, একা একা থাকা যাবে না, তোমার ভাইয়ার পরে কাউকে তো দরকার, যার কাছে সব কিছু বলা যাবে। এখন বলো, ভাইয়া কোথায়? ভাইয়া বিদেশ চলে গেছে। কি বলো, কেন? লাদেন কি কথা বলিস তোর ভাবির সাথে? আম্মুকে দেখে ভাবি চুপচাপ বিছানায় বসে গেল। আমি শুধু বললাম, আম্মু ভাবি একা আসছে, এই জন্য কার সাথে কথা বলবে তাই বলছে, আর ভাবিকে তো আমি ছাড়া সাহায্য করার মতো কেউ নেই, ভাই তো চলে গেছে, এই জন্য আমি সব কিছু দেখাশোনা করছি, এত দেখতে হবে না, তুই তো রুমে যা। আম্মু ভাবি কিছু খাই নাই, ওনাকে কিছু খেতে দাও। আচ্ছা এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই রুমে যা বলছি। আমি চুপচাপ আমার রুমে চলে আসলাম। ইস, ভাবির নামটা জানা হলো না।
এত সুন্দর মধুর কণ্ঠ ওনার, কি বলবো, আমি তো এমনি পাগল হয়ে যাব। বিছানায় শুয়ে আছে, কিছুই যেন ভালো লাগছে না। ভাবির সাথে জমি একটা আড্ডা দিচ্ছিলাম আর আম্মু সব কিছু শেষ করে দিল। এটা একটা কাজ করলো আম্মু, ভাবির নামটাও তো ভালো করে জানা হলো না। এসব বিষয় চিন্তা করতে করতে কখন যে ঘুমে গেলাম বলতে পারি না। সকালে আম্মুর কান্নার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। বুঝলাম না সকাল সকাল আবার কি হয়েছে যার জন্য আম্মু এইভাবে কান্না করছে। আমি রুম থেকে বের হয়ে আম্মুর সামনে গিয়ে বললাম, কি হয়েছে আম্মু, এইভাবে কান্না করছো কেন? বাবা, ভুল করে ফেলেছে আমি জানতাম না এমন কিছু হয়ে যাবে। কি হয়েছে বলবো তো আগে নাকি? তো ভাবিকে সকালে এসে নিয়ে গেছে আর বলছে কখনই বাড়িতে নিয়ে নাকি আসবে না, কয়েকদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। ভাইয়ের সম্পর্কে সব কিছু জেনে গেছে। এই জন্য তো ওকে নিয়ে গেছে। ভালো করেছে, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার কথা তো আর শোনো নাই। বলছো কি আমার ছেলের জীবন আমি নষ্ট করতে পারবো না? এখন তো হয়েছে। বাবা, তোর ভাবির মা আমার ছোটবেলা বান্ধবী, ওকে আমি আরো আগে কথা দিয়েছিলাম যে ওর মেয়ে আমাদের বাড়ির বউ হবে। ভাবছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আমি এসব শুনতে চাই না আম্মু। খুব করে তো তখন বড় মুখ করে বলেছিলে যে কিছু হবে না, এখন মজা বুঝে আমি গেলাম। আমি আবার আমার রুমে এসে ফ্রেশ হলাম। যাক, ভালো একটা কাজ হয়েছে যে ভাবি চলে গেছে। এখন সুযোগ বুঝে আমি ভাবিকে আমার করে নেব। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। দেখতে দেখতে আজ 5টা দিনের মতো চলে গেল। আমাদের সম্পূর্ণ পরিবারে মনে হচ্ছে যেন দুঃখের ছায়া নেমে আসলো। কে কারোর সাথে কথা বলে না, সবাই যেন এখন চুপচাপ হয়ে গেছে। এভাবে আর কতদিন থাকা যাবে? সবকিছু তো আমার জন্য হয়েছে, এই জন্য ভাবলাম এর সমাধান আমি নিজেই করব। আমি আজকে সকাল সকাল সবাইকে ডেকে বাসা থেকে বের করলাম। চাচা চাচি সবাই দাঁড়িয়ে আছে। চাচা চাচিকে আমি বাসার ভেতর থেকে বের করে নিয়ে আসছি। আমি পরিস্থিতি সামাল দিতে সরাসরি চাচার পায়ে পড়ে বললাম, আমার ভাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভাইয়ের জায়গায় আমাকে মনে করেন যে আমার জন্য মৃত আত্মহত্যা করেছে। আমি যদি ভুল করি তাহলে আমাকে মাফ করবেন না। না বুঝে আমি একটা ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। ভাইয়ের জায়গায় আমি আপনার পা ধরে বলছি, প্লিজ চাচা আপনি আমাকে মাফ করে দেন। আমাদের পরিবারের একজন আত্মহত্যা করেছে, আর এদিকে আমার কাছে মনে হচ্ছে যেন সবাই আত্মহত্যা করেছে, কারো মুখে কোনো কথা নাই। আর চাচা কি কষ্ট কি আমি কম পেয়েছি? লজ্জা কথা কি আর বলবো। আমার সাথে নিতুর অনেক বছরের রিলেশন ছিল। আমি একবার ওর হাতটা পর্যন্ত ধরে দেখি নাই। ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তার আগে ভাই সব কিছু নষ্ট করে দিল। প্লিজ মাফ করে দেন চাচা। চাচা আমাকে তুলে বলল, তোমার উপর আমার কোনো রাগ নেই। তোমার আম্মু কিভাবে পারলো ওই দিন রাতেই তোমার ভাইকে বিয়ে করাতে, এই জন্য তো এই শাস্তি আম্মু এখন পাচ্ছে। ভাইয়ের বউ চলে গেছে, এখন নাকি ওকে ডিভোর্স দিবে। ভালো কাজ হয়েছে, আমার মেয়েকে মেরে কেউ শান্তিতে থাকতে পারবে না। মিতু তো ভুল করেছে, একবার আমাদের কথা বলতো কিন্তু বলে নাই। তবে চাচা এসব এখন না বলাই ভালো প্লিজ। আম্মু মাথা নিচু করে চাচার কাছে মাপ চাইলো, যেন আম্মু ভুল করেছে। যাক, ভালো হয়েছে, সব কিছু সমাধান তো করতে পারছে। বিকালে রুমে বসে আছি, হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো, দেখি এটা কাজে লাগে কিনা। আমি আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু রেডি হতো, আমরা এখন ভাবির বাসায় যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত কিছু হয়ে যাওয়ার পরও আমরা ওখানে কিভাবে যাব? মেয়েটা আর কখনো আমাদের বাসায় আসবে না। তোমার সম্মানটা যাতে রক্ষা হয় আমি সে ব্যবস্থা করছি, এখন তুমি রেডি হও। কিন্তু বাবা, আমাকে ভরসা করো তো, তোমার কিছু হবে না, আর আমাকে কেউ পর্যন্ত অপমান করবে না। তুমি আমার সাথে চলো। আচ্ছা তুই বস, আমি রেডি হচ্ছি। কিছুক্ষণ পর আম্মু রেডি হয়ে আসলো। বাসা থেকে বের হতেই পিচ্চি দৌড়ে এসে বললো, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও, আমি যাব। আমি পিচ্চিকে কোলে নিয়ে বললাম, চল তাইলে আমার সাথে। আর তুমি না গেলে কি হবে? আম্মুকে নিয়ে সরাসরি ভাবিদের বাসার সামনে চলে গেলাম। দরজায় কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আম্মুকে দেখে আন্টি বললো, এখানে কি চাই তোর? আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি আমি। আমার মেয়ের জীবনটা কারোর সাথে সম্পর্কে জড়ায় নেই পর্যন্ত, আর এমন একটা ছেলের সাথে ওকে আমি বিয়ে দিব জীবনে কল্পনাও করি নাই। আম্মু কিছু বলার আগে আমি বললাম, আমি কি আপনার ছেলের মতো না? আমার আম্মু হয়তো ভুল করেছে, কিন্তু আমি তার ভুল করি নাই, নাকি আমাকেও আপনি বাসা থেকে বের করে দিবেন? আন্টি আমার মাথায় হাত দিয়ে বললো, বাবা তোমাকে তো কিছু বলি নাই আমি তো আমার বান্ধবীকে বলেছি। আসো তোমরা সবাই ভেতরে আসো। ভেতরে গিয়ে বসতে আন্টি বলল, কি খাবে তোমরা? খাবো পরে। এখন শুনেন, আম্মুর পক্ষ থেকে আমি সরি। ভাবিকে একটু ডাক দিবেন? খবরদার, তুমি ভাবি বলবে না। আমার মেয়ে আর কখনো তোমাদের বাসায় যাবে না। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না, ওকে একটু ডাকবেন না? আচ্ছা ঠিক আছে, বসো তোমরা, আমি ওকে নিয়ে আসছি। আন্টি যেতে আম্মু বললো, তুই কি করতে এখানে আসলি বলতো? আমি সরাসরি বললাম, আমার সব কিছু ভাইয়া কেড়ে নিয়েছে। ভাবি তো আর আমাদের বাসায় যাবে না, এই জন্য ভাবিকে আমি বিয়ের প্রস্তাব দিব, যাতে ও আবার আমাদের বাড়ির বউ হয়ে ফিরে আসে। এতে তোমার মান সম্মান কিছুটা হলেও থাকবে। আমি চাই না আমার আম্মু কারো কাছে ছোট হোক। আমি আমার আম্মুর জন্য সব কিছু করতে পারি।
আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার খুব ভালো ছেলে, আমি না বুঝে ভুল করেছিলাম। আচ্ছা, এই মেয়েকে তোর পছন্দ হয়েছে তো? আম্মু, অনেক অনেক পছন্দ হয়েছে। মন বলছিল ভাইয়া বিয়ে করার আগে আমি বিয়েটা করে নিই। ওরে আমার বাটপার ছেলে, মনে মনে এই ছিল তোমার। এর মাঝে পিচ্ছে বলল, ভাইয়া তুমি কি আজকে বিয়ে করবে? দেখি পিচ্ছে কি হয় আগে। কিছুক্ষণ পর আন্টি ভাবিকে নিয়ে আসলো। ভাবি এসে আন্টির পেছনে দাঁড়ালো। আম্মু মাথা নিচু করে আন্টিকে বলল, আমি যা করেছি সত্যি ভুল করেছি, কিন্তু আমি আগেই কথা দিয়েছিলাম তোর মেয়ে আমাদের বাসার বউ হবে। একবার যেহেতু ভুল করেছি, এখন আর আমি কোনো ভুল করতে চাই না। তোরা যদি রাজি থাকিস, আমি আমার ছোট ছেলের সাথে তোর মেয়েকে বিয়ে দেব। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, অবশ্যই আমার ছোট ছেলে অনেক অনেক ভালো, আর ও এখানে আমাকে নিয়ে আসছে আমার সম্মান বাঁচাতে। আমার কথা চিন্তা করে ওই বিয়েতে রাজি হয়েছে। এখন তোর মতামত জানতে চাই আমি। আমার কথা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গেল। আন্টি হয়তো ভাবতে পারি নাই আম্মু এমন একটা সিদ্ধান্ত নেবে। কেউ কিছু বলছে না, এই জন্য আমি বললাম, আন্টি প্লিজ আমার আম্মুকে মাফ করে দেন, আর আমাদের ভুলগুলো সংশোধন করতে আমরা এখানে এসেছি। আমার আম্মু যা বলে আমি তাই করতে রাজি, তবে এটুকু বলতে পারি আপনার মেয়ে যেমন পবিত্র আমিও ঠিক তেমন পবিত্র, বিশ্বাস করতে পারেন। আন্টি হাসি দিয়ে আম্মুর হাত ধরে বলল, এই না হলে আমার বান্ধবী, অনেক অনেক ধন্যবাদ তোরে। আমি আড়ালের চোখে ভাবির দিকে তাকালাম। ভাবির চোখে চোখ পড়তে ভাবি মাথা নিচু করে দিল। কিছুক্ষণের ভেতরে আমার ভাবিকে আমি বিয়ে করলাম। আরে এখন আমি ভাবি বলছি কেন, এখন তো মনে আমার বউ। আমার শাশুড়ি যখন বড় ভাইয়ের সাথে কথা বলল যে এখনও তোদের আর ওদের ডিভোর্স হয়নি, তখন আম্মা বলল, এই বিষয়টা আমি দেখব, তোর চিন্তা করতে হবে না। আম্মা আমাকে আর পিচ্ছিকে রেখে চলে গেল আর বলল, আজকে রাতটা এখানে থেকে কাল যেন চলে যাই। আমি টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন আমার শ্বশুর আব্বা বলল, বাবা তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো? আমি কিছু না বলে আমার বউকে টান দিয়ে আমার পাশে বসিয়ে বললাম, নেন আমি আপনাকে খাইয়ে দিই। আমার ভাবি তখন আমার বউ লজ্জায় দৌড়ে চলে গেল। আমার কাহিনী দেখে সবাই বলছে আর বলতে হবে না, সবকিছু আমরা বুঝেছি। খেতে খেতে চিন্তা করছি, যাক খুব ভালো হয়েছে, ভাবিকে পাওয়ার জন্য আমার এত কষ্ট করতে হয়নি, খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। আরে এটা তো ভাইয়ের নাম্বার। আমি খাবার রেখে উঠে ভাইয়ার কল রিসিভ করে বললাম, আমার কিছু করার ছিল না ভাইয়া, আমার সম্মান রক্ষার্থে ভাবিকে বিয়ে করতে হয়েছে। তাছাড়া তুই আমার ভালোবাসা কেড়ে নিলে আমি তোর বউকে নিয়ে নিলাম, সমান সমান হয়েছে, মাফ করে দিস পারলে আমাকে। আর মেয়েটা খুব ভালো, সুখে শান্তিতে সংসার কর। আমি নিজে বলি, এই কাজ করে তুই খুব ভালো করলি, আমার হয়তো আর দেশে আসবো না। রাগ করলে আমার উপর ভাইয়া? আরে না বোকা ছেলে, রাগের কি আছে, আর খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, ভালো থাকিস ভাই। এই কথা বলে ভাইয়া কল কেটে দিল। রাতে পিচ্চিকে ভাবির ছোট বোনের কাছে রেখে আমি আমার বইয়ের রুমে চলে গেলাম। গিয়ে দেখি উনি বিছানায় উপর বসে আছে। আমাকে দেখে নিচে নেমে আমাকে সালাম করে আবার বিছানায় বসে গেল। আমি ওর পাশে বসে বললাম, কি খবর ভাবি আপনার? আমার বউ ঘুমটা ফিরে রাগের চোখ লাল লাল করে বলল, আমি তোর ভাবি হই? আগে তো ভাবি ছিলেন নাকি? আমার বউ আমাকে বিছানা থেকে নামিয়ে দিয়ে বলল, যা তুই নিচে থাকবি, তোর আজকে বাসর রাত করতে হবে না। আমি নিচে থেকে আপনি খুশি হবেন? আমার কথা শুনে আমার বউ কিছু বলল না। আমি সোফায় বসে বললাম, লজ্জার কথা আর কি বলবো, আপনাকে প্রথম ডাকে ভালো লেগেছিল, কিন্তু আফসোস আপনি তখন আমার ভাবি হয়ে গেলেন। তবে এখন আমার খুব ভালো লাগছে আপনি আমার বউ। আসেন এখানে, মারবে না তো আবার আমাকে? আরে আসেন তো। আমি সোফা থেকে উঠে বিছানায় বসতে আমার বউ আমার হাত জড়িয়ে ধরে বলল, আপনার ভাইকে আমার পছন্দ ছিল না, তবে এখন যা হয়েছে আমি খুব খুশি হয়েছি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছিল, একেবারে সেম সেম আমার সমবয়সী। নামই তো এখনও জানে হলো না আপনার। মাইশা আমার নাম, আপনার নাম নিশ্চয়ই লাদেন। কীভাবে জানলেন আমার নাম? আপনার ফেসবুক পেজ আছে শেখ লাদেন ইসলাম তানজিম, গল্প লেখেন না আপনি? থাক থাক ভাবি, আর বলতে হবে না। আমার ভাব, সরি ভুলে গেছে মাইশা ম্যাডাম। তবে একটা কথা জিজ্ঞাসা করব। করেন। আমি আপনার হাজবেন্ড, সেই হিসাবে আপনি কতটা খুশি? কতটা খুশি মানে? আমি জীবনে কারোর সাথে প্রেম করি নাই, হাজবেন্ডের সাথে প্রেম করবো বলে। আর আপনি বলেন আমি কতটা খুশি মানে? তাহলে আমি কি? বলেন। লাইটটা বন্ধ করে দিই? এই মিয়া, আপনারও তো দেখি খারাপ ধান্দা। আমার বউর সাথে আমি যা ইচ্ছা তাই করবো, খারাপ ধান্দার কি? হ্যাঁ, আপনার বউ সব কিছু আপনার, তাহলে আমাকে জিজ্ঞাসা করা লাগে কেন? ও, এটাই তো আমার মনে ছিল না। আমি তাড়াতাড়ি লাইট বন্ধ করে দিলাম। তারপরের ঘটনা ইতিহাস। প্রিয় লিসেনার, কেমন লাগলো লেখক মোহাম্মদ লাদেন ভাইয়ের লেখা ভাবি যখন বউ গল্পটি? কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা খুব দ্রুত জেনে যান। আর আপনারা কেমন ধরনের গল্প চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ কণ্ঠে ছিলাম আমি ইফতি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।